হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন টু শিল্প সমগ্র ফাইন আর্ট ক্লাস। আজকেও একটা ওয়াটার কালার এবং সিম্পল একটা স্টিল লাইফ অরেঞ্জ কমলা লেবু আমরা আঁকছি এবং এটা মেনলি ওয়াটার কালার ফ্লো বা ব্লিডিং যেটা যেটা অনেকের কাছে প্রবলেম বলে মনে হয় যে ওয়াটার কালার ছেপে যাচ্ছে। আজকে আমরা একটা এমন কাজ করছি যেটাতে দেখবো যে ওয়াটার কালার ছেপে যাওয়াটা মানে এই বিশেষ ফিচারটা আমরা কাজে লাগিয়ে কিভাবে পেন্টিংটার মধ্যে ফোকাস যেটা সেটা ঠিকঠাকভাবে প্লেস করতে পারি। ফোকাস বলতে যে আমরা যখন ডিএসএলআর ছবি তুলি তখন একটা কি বলবো, তখন একটা শ্যালো বা ডিপ যাই হোক ডেপথ আমরা দেখতে পাই, ডেপথ অফ ফিল্ড। মানে সামনে যে জিনিসটা রয়েছে বা যে জিনিসটা আমাদের কাছে কম্পোজিশনের কাছে মুখ্য সেটার উপরে ফোকাসটা বেশি থাকে এবং বাকি অংশগুলো বা ব্যাকগ্রাউন্ড সাধারণত ব্লার হয়ে যায়। তো সেই জিনিসটা আমরা ওয়াটার কালারে খুব ভালো পেন্টিংয়ের মধ্যেও নিয়ে আসতে পারি এবং আমরা বলি না যে রিয়ালিস্টিক কি রিয়ালিস্টিক, এই জিনিসটা কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি প্রথম আর কি বলতে পারো অ্যাপ্লাই করেন। মোনালিসাতেও এটা দেখা যায় যে উনি আর কি ওই ব্লার বা লস্ট এফেক্টটা পেন্টিংয়ের মধ্যে আনেন এবং উনি তার আগে যত পেন্টিং হতো সবই ওরকম শার্প এজ হতো। উনি দেখলেন যে এক্সপেরিমেন্ট করে লস্ট যদি আমরা এরকম ব্লার বা লুজ এজ রাখতে পারি অবজেক্টের, তাহলে সেটা অনেক বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে এবং তার মধ্যে ওই ডেপথের সেন্সটা আমরা বা ডেপথের ওই ফিলটা আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট। আর ওয়াটার কালারের ক্ষেত্রে লস্ট অ্যান্ড ফাউন্ড টেকনিক এই নামটা, এই টার্মটা যাকে বলে, যে এটা ওয়াটার কালারের সাথে খুব বেশি পরিমাণে যায় এবং অনেক পেন্টার আছেন আমি দেখেছি এরকম যারা অয়েল পেন্টিং এর ক্ষেত্রেও লস্ট এসব টেকনিকগুলো ইউজ করেন। যাই হোক, তো অরেঞ্জটা পেইন্ট করার জন্য ফার্স্ট অফ অল আমরা তো ড্র করলাম একটা শেপ ডিজাইনটা যেটা করি আমি, এবং তারপরে রঙগুলো নিশ্চয়ই তোমরা দেখলে যে পার্মানেন্ট অরেঞ্জ, এটা পার্মানেন্ট অরেঞ্জের সাথে গ্যাম্বোজ মেশানো রয়েছে এবং সেটা আমরা প্রথমে একবার কাগজে পুরো মাত্রায় জল দিয়ে দিয়েছি, সেটা ভালো করে স্প্রেড করে নেওয়ার পর অ্যাপ্লাই করছি। এতে হবে কি, এই যে জায়গাটা আমরা সাদা ছেড়ে রাখলাম এবং এর ফলে হবেটা কি যে ওটা ব্লার হয়ে থাকবে, সাদা অংশটা নেগেটিভ স্পেসটা বেরিয়ে রয়েছে কিন্তু তার পাশের যে অংশটা সেটা পুরোটাই ব্লার হয়ে থাকবে এবং যেটার কথা আমি আর কি বলছিলাম যে ডেপথ অফ ফিল্ডের সেন্সটা। তো এইভাবেই ফার্স্ট আমরা কিন্তু প্রথমেই যে ড্রয়িংটা করেছি আমি ভালোভাবেই দেখতে পাচ্ছ যে ড্রয়িংটার বাইরের রঙের স্প্রেডটা হয়ে গেছে, তাতে কিছু এসে যায় না। এটা বারবার করে বলছি যে এটা হচ্ছে ওয়াটার কালারের বেসিক ফিচার, এটা না থাকলে ওয়াটার কালার কিভাবে হবে। এবং কোর শ্যাডো, কোর শ্যাডোটা ইউজ করা হয় এই কারণেই যে রাউন্ডনেস বোঝানোর জন্য, কোনো একটা অবজেক্ট যে গোলাকার তার উপরে যে গোল হয়ে লাইটটা পড়ে রয়েছে এবং সেটা বোঝানোর জন্য আমরা কোর শ্যাডো ইউজ করি এবং সেটা পুরো শুকিয়ে নেওয়ার পর আমরা আবার হয়তো জল দিয়ে সেটাকে ডার্ক করে দিতে পারি। কিন্তু এখন যে রঙগুলো আমি ইউজ করছি, কাগজ এখন অবধি ভেজা রয়েছে। বাই দ্য ওয়ে, এটা ব্রাস্টোর অ্যাজ ইউজুয়াল 300 GSM এর কোল্ড প্রেসড এবং এটা খুব ভালো জল রঙের জন্য। কাগজটা অর্ধেক করে কাটা রয়েছে, তাই হয়তো একটুখানি বাকলিংয়ের প্রবলেম বা ওই ওয়াবলের প্রবলেমটা যেটা মুচড়ে যায় বা যেটা আর কি এরকমভাবে কাগজটা এরকম বেঁকে যায়, সেই প্রবলেমটা আর কি দেখা যাচ্ছে। এই যে কালারটা আমি ইউজ করছি এই কালারটা ভিরিডিয়ান গ্রিন এবং তার সাথে খানিকটা কোবাল্ট ব্লু আর সাদা মেশানো রয়েছে। ওয়াটার কালারে নর্মালি ওরকমভাবে সাদা রং ইউজ করা হয় না, কিন্তু আমি এখানে ইউজ করি। তার কারণ হচ্ছে অনেক কালার যেগুলো আমরা অ্যাচিভ করতে পারি এরকমভাবে রং মিক্স করে। এবং দেখতেই পাচ্ছ যে অনেকটা অংশ কাগজের শুকিয়েও গেছে, যার জন্য অনেক জায়গায় শার্প এজ আসছে এবং যেখানে আমাদের শার্প এজের প্রয়োজন নেই আমরা খালি জল দিয়ে, একদম সাদা পরিষ্কার জল দিয়ে
আমরা ওটাকে ব্লার করে দেবো। এবং ওয়াটার কালারের বেসিক ক্লাসেই আমি বলেছি যে ওয়াটার কালার ইউজ করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন দুটো পাত্রে জল থাকে, কারণ একটা ফ্রেশ ওয়াটার আমাদের সবসময় প্রয়োজন। এই দেখো আমি এরকমভাবে এই জায়গাগুলোকে ব্লার করে দিচ্ছি। সো জিনিসটা যে বেসিক আমরা আঁকারটা ফার্স্ট ড্রয়িংয়ের সময় এঁকেছিলাম সেটা অ্যাকুরেট নেই, বা সেটা এখনো অবধি সেরকমভাবেই নেই। কিন্তু আমরা কি করব, কাগজটাকে ওই ফার্স্ট স্টেপ যেটা করলাম তারপরে আমরা এরকমভাবে পুরো একদম শুকিয়ে নিয়ে মানে একদম শুকিয়ে নেওয়া গেল, কাগজটা এখন পুরো ড্রাই। এর উপরে এবার যে কাজগুলো আমরা করছি, শুকনো কাগজ হওয়ার ফলে সেটা শার্প এজ আসছে, এবং কিছু জায়গায় আমাদেরকে শার্প এজ অবশ্যই ইউজ করতে হবে। লস্ট অ্যান্ড ফাউন্ড, কিছু জায়গায় হারিয়ে যাবে এবং কিছু জায়গায় আমরা আবার ফিরে পাবো সেটা। তো অ্যাজ ইউজুয়াল শুকনো কাগজের উপরে যখন আমাদের ওই রকমভাবে ব্লার করার দরকার পড়বে তখন ওই পরিষ্কার জলটাই আমরা ইউজ করব, যাতে করে নিচের রঙটার উপরে কোনো এফেক্ট না পড়ে। এবং স্লোলি কাজ করা আর ফাস্ট কাজ করা, মানে আমাদেরকে খুব খেয়াল করে এই কাজটা আর কি করতে হবে, ব্যালেন্স করে। কারণ হচ্ছে কিছু ক্ষেত্রে আমাদের প্রয়োজন যে আমরা স্লো কাজ করি এবং সাবধানে কাজ করি, আর কিছু ক্ষেত্রে আমাদেরকে র্যাপিড ফাস্ট অ্যাকশন নিতে হয়। তার কারণ হচ্ছে ওই এফেক্টটা দুটো একসাথে মিলে একটা ওয়াটার কালার পিসকে খুব সুন্দরভাবে আর কি ফুটিয়ে তোলে। সো যেটার কথা আমি বলছিলাম, দেখো যে কোর শ্যাডো যেটা আমি মিডিলে যে লাল রংটা আর কি দিয়েছি, স্কারলেট অ্যান্ড ভার্মিলিয়ন দুটো রেড আমি ইউজ করছি। সো এখানে আমার জল দেওয়ার প্রয়োজন পড়ছে, যেখানে ব্লার করে দেওয়ার প্রয়োজন পড়ছে আমি সেরকমভাবেই ইউজ করছি র্যান্ডামলি। এবং এর কোনো একদম মানে কি বলবো, এর একদম হিসেব করা ওরকম পুরো স্টেপ বাই স্টেপ তো হয় না। তুমি যেরকম ছবি আঁকবে তার উপর নির্ভর করছে যে তুমি কিভাবে ওটাকে অ্যাপ্রোচটা করবে। এবং আমি বারবার দেখো যে জল দিয়ে কিন্তু ব্লার করে দিচ্ছি, এবং আমরা যে প্রথমে সাদা অংশটা ছেড়ে রেখেছিলাম সেটা আলটিমেটলি যখন আমরা পেন্টিংটা তোমরা থাম্বনেলে দেখেইছো, সেটা একটা খুব সুন্দর ওখানে লাইট বা ওই লাইটের যে রিফ্লেকশনটা সেটা খুব সুন্দরভাবে উঠে আসছে, বেরিয়ে আসছে, যেটা আমরা চাই, যেটা আমাদের প্রয়োজন এখানে। বিশেষ করে একটা অবজেক্ট যখন আমরা আঁকছি আর কিচ্ছু নেই, ওই পাতাটা গৌণ, এখানে মুখ্য হচ্ছে আমাদের অরেঞ্জটা। এবং তার উপরে আমরা শুধুমাত্র কিন্তু দেখলে অরেঞ্জ কালার ইউজ করিনি, পার্মানেন্ট অরেঞ্জ এবং গ্যাম্বোজ ইয়েলো, এবং তার সাথে কোর শ্যাডো হিসেবে এবং অনেক জায়গায় কাস্ট শ্যাডোতেও আমরা ডার্ক রং ইউজ করছি বা রেড ইউজ করছি কোর শ্যাডো হিসেবে। এবং যে শ্যাডোগুলো ছায়া সৃষ্টি করছে, কাস্ট শ্যাডো সৃষ্টি করছে, সেগুলো আমরা সবুজের সাথে লাল এবং খানিকটা পরিমাণে কালো মিশিয়ে ইউজ করছি, অ্যাপ্লাই করছি, এবং অনেক জায়গায় হয়তো গ্রেও অ্যাপ্লাই করেছি। সো পরিষ্কার জলের গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট এখানে। এটা এই কারণেই যে আমাদের এই একটা লেয়ারের উপর আর একটা লেয়ার যখন আমরা অ্যাপ্লাই করব তখন ওই জিনিসটা আমাদেরকে ওই আবার বলছি ওই লুজ এফেক্ট দিতে সাহায্য করবে। ফাইনাল যে শ্যাডোয়িং সেটা হচ্ছে যে একটা রাউন্ড অবজেক্ট কমলা লেবু, এবং সেটার উপরে আলো পড়ছে যখন, তখন তার মধ্যে বিভিন্ন রকম রঙের খেলা হচ্ছে। অরেঞ্জ ওর অ্যাকচুয়াল রং, ওর কি বলবো নর্মাল রং হচ্ছে অরেঞ্জ, এবং যেহেতু ওটা একদিক থেকে আলো পড়ছে আর একদিককে শ্যাডোতে রাখছে, ছায়াতে রাখছে, ফলে সেখানে লাল, ইয়েলো এবং বিভিন্ন রকম ধরনের তার টোন এবং ভ্যালুর মধ্যে খেলা হচ্ছে। এবং এই জিনিসগুলো যদি আমরা মোনোটোনাস একই রকম রং ইউজ করি, যে অরেঞ্জ তো অরেঞ্জ রঙের হয়, শুধুমাত্র একটাই লাল রং ইউজ করে দিই, আমরা যদি রঙের মধ্যে কালারের মধ্যে ভেরিয়েশন না রাখি এবং ওই সাদা অংশগুলো ঠিকঠাক মতো ছেড়ে না রাখি, তাহলে কিন্তু জিনিসটা ঠিক লাগবে না দেখতে। এবং ওই ফোকাস যেটা আমি প্রথমেই বলছিলাম, যে একটা জায়গার উপরে যেন দেখে মনে হবে যে ফোকাস পড়ে রয়েছে, সেটা সেন্টার অফ অ্যাট্রাকশন, এবং সেটা হচ্ছে ওর ওই মিডল পোর্শনটা, একদম মাথার অংশটা, যেখানে আমরা এরকমভাবে
লাল অংশটা দিয়ে রেখেছি সে একদম সেন্টারে, এবং তার সারাউন্ডিংয়ে একটা সাদা আলো রয়েছে, এবং যেটার জন্য ওই জায়গাটাকে উঁচু বলে মনে হচ্ছে। তো আবার আমরা কোর শ্যাডোটাকে একটু তার স্যাচুরেটেড করে দেবো, একটু ডিপ করে দেবো, গাঢ় করে দেবো, এবং তার আগে আবার জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে নেওয়ার পরে এটা স্কারলেট লেক আর ভার্মিলিয়ন দুটোকে মিলিয়ে একটা জাস্ট স্ট্রোক, এবং এই সামান্য কাজটুকুতেই পুরো ছবিটা, পুরো কম্পোজিশনটা সারা হয়ে গেল। আমরা এখানেই ফিনিশড পেন্টিং ঘোষণা করে দিতে পারি। যাই হোক, আমি এর উপর কিছু ফাইনাল টাচ, কিছু ফাইনাল স্ট্রোক দেব, যেটা আর কি আমাদের ছবিটাকে আরও এর সৌন্দর্যটাকে বাড়িয়ে দেবে এবং জিনিসটাকে ফিনিশড বলে মনে হবে, কারণ এখনও সরু তুলির একটাও কাজ এখানে সেরকম নেই। আমরা 10 নম্বর 12 নম্বর তুলি দিয়ে কাজ করছি, এবং কিছুটা পরিমাণ যে ব্যাকগ্রাউন্ডটা সেটাতেও একটা গ্রিন টিন্ট আমরা দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এই কালার স্কিমটাও যে অরেঞ্জের সাথে ওই একটা সি গ্রিন, এই দুটো একসাথে যখন আসে এটা একটা খুব সুন্দর কালার আর কি হয়। যাই হোক, এই ফাইনাল কিছু টাচ যেগুলো ওর ভাগগুলোকে আর কি বুঝিয়ে দেয়, যে কার্ভগুলো থাকে, যে ক্রিজগুলো থাকে, সেগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা বিশেষ কোনো আর কাজ করব না। আমাদের ছবি প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার দিকে। ওয়াটার কালারের যেমনটা আমি বলছিলাম প্রথমেই, যে ছেপে যাওয়াটাকে আমরা কাজে লাগাচ্ছি এক্ষেত্রে, এবং সব সময় কাজে লাগাচ্ছি। আমাদের যদি ওয়াটার কালার ছেপে না যেত তাহলে এই এফেক্টটা এত সহজে কিন্তু অন্য কোনো মিডিয়ামে আর করা সম্ভব না। অয়েল পেন্টিংয়ের একটা বিশেষ ধরনের লুক হয়, তার একটা বিশেষ ধরনের স্টাইল হয়, এবং ছবিটা অন্যরকম একটা লাগে। কিন্তু ওয়াটার কালারে আমরা খুব সহজে অনেক কঠিন কাজ করতে পারি, বা অনেক কঠিন লুকিং, যেটাকে দেখে মনে হবে যে এটা অনেক ডিফিকাল্ট, সেটা আমরা খুব সহজে করতে পারি ওয়াটার কালারে। আমাদেরকে জাস্ট খেয়াল রাখতে হবে ওয়াটার কালারের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে তার টেকনিকটা। আমি যে মেথডটা অ্যাপ্লাই করে ওয়াটার কালারটা আঁকছি, সেই মেথডটা আমাদেরকে কিন্তু ভালো করে দেখতে হবে, কারণ ওই মেথডটাই তুমি অবলম্বন করো তাহলে তুমিও দেখবে তোমার কাজ ভালো হয়ে গেছে। যে কোন পোর্শনে আমাদেরকে কাজটাকে শুকিয়ে নিতে হবে, কোন পোর্শনে আমাদেরকে ভেজা অবস্থাতেই কাজ করতে হবে, এই জিনিসগুলো, এই সেন্সগুলো যখন নিজে থেকে তোমরা এই ডিসিশনগুলো নিতে পারবে, তখন তুমি নিজেও দেখবে যে তোমার ছবির মধ্যে অনেক চেঞ্জ এসে গেছে, এবং সেই চেঞ্জটা ভালোর দিকে বলে আমার মনে হয়। সো সেটার আমাদের উদ্দেশ্য এই চ্যানেলটার, যাতে করে তোমাদেরকে এই ছোটোখাটো ডিটেলগুলো, খুঁটিনাটিগুলো বাংলা ভাষায় ভালোভাবে বুঝিয়ে দিতে পারি। আর একটাও ব্যাপার, যে এখানে পাতাতে আমরা কিন্তু ফোকাসটা রাখছি না। সো পাতা নিয়ে অনেকে হয়তো বলতে পারে যে পাতাটা এটা কি হলো, আপনি ঠিক করে করে দিলেন না কেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা ওই আগে যেমন বলছিলাম যে ফোকাস যেটা, সেটা কিন্তু যাতে একদম কমলা লেবুর ওই সেন্টারে থাকে, যেখানে কমলা লেবুর ডালটা আর কি শুরু হয়। সো ওই অংশটাতেই আমাদের ফোকাসটা রাখতে হবে, আমাদের অন্য জায়গায় আর কি ফোকাসটা যেন শিফট না হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু আগাগোড়া খেয়াল রাখতে হবে। পাতাটা এই কারণেই আমি বলছি যে ওই কম্পোজিশনের যে ভাগ থাকে, যে আমরা বিভিন্ন রকম ধরনের কম্পোজিশন হয়, যাই হোক আমরা নেক্সট কোনো একটা ক্লাসে কম্পোজিশন নিয়ে আলোচনা করব, শুধুমাত্র কত রকমের কম্পোজিশন হয় সেটা নিয়েও। কিন্তু সেই কম্পোজিশনের জন্যই আর কি, সেই কম্পোজিশনের স্বার্থেই আমরা ওখানে পাতাটাকে রেখেছি। তার কারণ হচ্ছে যে এই যে এখানে দেখো গ্রিনটা আমি যেটা দিলাম, ডার্কটা, সেটা একটা বিশেষ অ্যাঙ্গেলে রয়েছে, এবং কমলা লেবুটাকে পেছন দিক দিয়ে ভাগ করে দিচ্ছে, ডিভাইড করে দিচ্ছে, এবং সেই যে ফ্লোটা কালারের, সেটার শেষ যেদিকে, সেটা যেখানে শেষ হচ্ছে সেই অংশটা আমরা সাদা রেখেছি, কাগজে সাদা অংশটাই ছেড়ে রেখে দিয়েছি, এবং সেখানে পাতাটা রয়েছে। সো নর্মালি হবেটা কি, আমাদের যে দৃষ্টিটা যখন আমাদের ছবিটার উপর পড়বে, কম্পোজিশনটার উপর পড়বে, সেটা তখন একটা বিশেষ লাইনে চলবে। সেই লাইনটা হচ্ছে ওই গ্রিনটাকে ফলো করবে, এবং
ডার্ক আর লাইট যখন এক্সট্রিম ডার্ক অ্যান্ড এক্সট্রিম লাইট যখন পাশাপাশি থাকে তখন সেখানটায় সব থেকে বেশি কন্ট্রাস্ট ক্রিয়েট হয়। সো আমরা সেটা করারই চেষ্টা করছি, এবং এটা এখনো অবধি পুরো মাত্রায় ভিজে রয়েছে কাগজটা, এবং ফাইনালি আমরা যখন শুকিয়ে নেব তখন তার এফেক্টটা আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারবো যে ওয়াটার কালারে অ্যাকচুয়ালি কী এফেক্ট আসে। কিছু ছোটোখাটো এদিক ওদিক রিগার ওয়ার্ক আর কি যেটা, এবং এদিক ওদিক কিছুটা টেক্সচার দেওয়ার আমি চেষ্টা করছি। যাই হোক, এরকমভাবে টেক্সচার দেওয়াটা সঠিক হয়তো না, কিন্তু তাও আমি এরকম ভাবেই আর কি অ্যাপ্লাই করছি। পেন্টিং প্রায় আমাদের ফিনিশড, সিগনেচারও করে দিয়েছি। যদি অরেঞ্জ আঁকা দেখে বা এটা থেকে, এই ক্লাসটা থেকে ওয়াটার কালার সম্পর্কে তোমরা কিছু শিখতে পারো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট এপিসোডে। টাটা।